আজকের গাছে দেখো কত ফুল ফুটেছিল। এই ফুলগুলো দেখো সকাল সকাল ভগবানের জন্য তুললাম, আর তুলে কিন্তু মনটা ভীষণ হ্যাপি। 7টা বাজে, মানে 7:05 বাজে, কিন্তু ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। তো এখন 7টা বাজে। তো এখন থেকে আমার দিনটা শুরু হলো আর আমি ব্লগটাও শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। জানো তো আমার বন্ধুরা, আমাদের এখানে না, আমাদের গ্রামে আজকে না হরিনাম, মানে একদিনেরই অনুষ্ঠান রয়েছে। তো আজকের ভীষণ আনন্দ। তো বছরে একদিনই এই হরিনামটা হয়, যেহেতু এটা না আমাদের গ্রামে না হরিনাম। তো আমাদের আগে মানে বড় যেটা সবার ঠাকুরতলায় হয় সেইটা পুজোটা হয়ে গিয়েছে। তো প্রতি বছরই এই চৈত্র মাসে, মানে আমাদের এখানে তো ব্রাহ্মণরা রয়েছে, ওই হরিনামটা না ওদের একান্তই। কিন্তু এখন কি হয়েছে বলো তো, গ্রামবাসীরা সবাই যেমন সামর্থ্য আছে চাঁদা দিয়ে ওখানে হরিনামটা হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা কমপ্লিট করলাম। আর দেখো পাখিদের জন্য মানে কিছু ঝুড়ি ভাজা দিচ্ছিলাম। আর এইখানে দেখো গাছে কত ফুল ফুটেছে, কলকে ফুল। আর যেহেতু গাছটা অনেক বড় বলে না পারতে পারে না অনেকে, এই জন্য ফুলগুলো না আপনি বিকেলের দিকে না পড়ে যায়। তো দেখো সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি, নিয়ে ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর খেতে দিয়ে দিলাম। তো 7টা বাজিয়ে ধূপ জ্বালিয়ে পুজোটা আমি করে নিচ্ছি সকাল সকাল ভালো করে। এভাবে কী বলতো, সকাল সকাল স্নানটা করলে আমার শরীরটাও ঠান্ডা থাকে আর মনটাও ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। কিন্তু আমার কাজের জন্য আমি সকালবেলা যেহেতু স্নানটা করতে পারি না। তো দেখো ঠাকুরকে সেবা দিয়ে বসে পড়েছি আমার কাজে, কিন্তু আমার কাজ ছুটি নেই। তো আজকের ফুচকা ভাজা হবে। তো 1 কিলো আটা মাখা হয়েছে। তো আজকে কেউ আসেনি যেন তো ফুচকা বেলার জন্য, যেহেতু ভীষণ আমার উপর চাপটাই পড়বে। তো আজকে একটু কমই মাখা হয়েছে 1 কিলো। তো লেচিগুলো দেখো কেটে নিলাম। এখন বাজে ওই 10:30 থেকে 11টা হবে। তো আমাদের গ্রামে না এটা নবকীর্তনে বের হয়, তো অন্য পাড়ায় যাবে, তারপর আমাদের এখানে নবকীর্তনে মানে বাতাসা হরিণর দেওয়া হবে। তো ওরা বের হলো আর আমি না দেখছি। আর আমাদের দেখো এখানে একটা খরিদ্দার এসছে, সে আমাকে বলছে আমার খাবারটা দেবে তো তুমি তাড়াতাড়ি, আমাকে কেন এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো। তাই ওর কথা শুনে একটু হেসে ফেললাম। তো ওকে খাবারটা দেখো দিয়ে দিলাম। আর ওরা বেরিয়ে গিয়েছে, কিন্তু আমার না এখনও যে জায়গাটায় ঘট বসাবো সেই জায়গাটা রেডি করা হয়নি। তো আমি দোকানে যেহেতু আছি এর জন্য না যেতেই পারছি না। তো তারপর দেখো একটা আইসক্রিম মানে ভাই এসছে। তো রাজস্বী ছুটতে চলে গিয়েছে আইসক্রিম কেনার জন্য, তো কুলপি কিনেছিল। তো দেখো এবার রাজস্বীকে স্নানের জলটা এনে দিলাম, ও গামলার মধ্যে দেখো স্নানটা করছে। আর আমি দেখো ওই বাড়িতে চলে গিয়েছিলাম, যেহেতু উঠোনটা ভীষণ নোংরা হয়ে রয়েছে, সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করতে গেলাম। তো দেখো আমি ওদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করছি, আর এদিকে রাজস্বীর সঙ্গে স্নান করছে, নিজে নিজেই স্নান করছে। আর আমি সেই সকালবেলা স্নান করেছি, মানে নাইটিটাকে সার দিয়ে ভিজিয়ে রেখেছি, মানে সময় পাইনি যে এটা কেচে দেওয়ার জন্য। তো এদিকে দেখো আমাদের মানে গ্রামের ভেতর ঢুকে পড়েছে, মানে অন্য পাড়া থেকে চলে এসছে ঘুরে, এখন নবকীর্তনের দল চলে এসছে। তো ওনাদের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। দেখো ওই যে গ্লাসে করে আমসর দিয়ে একটা ঘট বসালাম, আর বাতাসা নিয়ে এসেছি, সেইগুলো বাতাস। আর এখানে দেখো হলুদ জল গুলে নিয়েছি, কারণ ঠাকুর মশাই পা ধুইয়ে দিতে হবে না এই হলুদ জল দিয়ে। তো হলুদ জল দিয়ে পাটা ধুইয়ে দেবো, ওটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি ধূপটাও জ্বালিয়ে রেডি করে নিচ্ছি, মানে সমস্ত কিছু। ওনারা আসবে আর ওনাদের পাটা ধুইয়ে পরিষ্কার করে যাতে হরিণরটা দিয়ে দিতে পারে। আর জানো তো আজকের দিনে পান্তা করতে হয়। তো কালকে রাজস্বীর বাবা বলেছিল যে রান্না করতে হবে না, প্রতিদিন এত ভাত ফেলে দিতে হয়। তো ওর কথা শুনে আমি না রান্না করিনি। জানো তো আমার ছোট্ট মেয়েটার আজকে সারাদিন খাওয়া হয়নি, মুড়ি খাইয়েছিলাম, খুব খারাপ লাগছিল। আর দুপুরবেলা যে ভাত রান্না করেছিলাম সেই ভাতের কিছু পান্তা ছিল, সেগুলো রাজস্বীর মানে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। তো কি করব বলো, রাজস্বীকে যেহেতু আজকের
দুপুরবেলা ম্যাগি করে দিয়েছিলাম, সেই ম্যাগিটা খেলো, কিন্তু ভীষণ খারাপ লাগছিল। আর এই দেখো আমাদের গাছে কত জামরুল হয়েছে, কিন্তু এটা আমার গাছ বলা ভুল হবে, তো এর ওপর কোনো অধিকার নেই, কারণ আমার শাশুড়ি মারা এনে বসিয়েছে, তো ওনারা নেই বলে তো দু একটা জামরুল হয়, সেইগুলো কিন্তু আমরা একটা দুটো করে খেতে পারি। উনি যদি বাড়ি থাকতো তো জামরুলটা মানে হাতও দিতে দিত না, আর কাউকে দিতেও দিত না। আর আমি কি বলতো, সব বাচ্চারা আসে তো তাদেরকে আমি না জামরুল দিয়ে দিই, যেন তো লুকিয়ে লুকিয়ে। এগুলো কিন্তু আমার ভালো লাগে, কাউকে নিজে না খেয়ে অন্যকে দিতে না আমার ভীষণ ভালো লাগে। কিন্তু জানো, তোমাদের দাদাভাই কয়েকটা জামরুল পেরেছিল, সেইগুলোর মধ্যে আমাকে দুটো তিনটে দিয়েছে, তো সেইগুলোই খেয়ে নিচ্ছি। তো দেখছিলাম এখন কিন্তু তেমন একটা মিষ্টি হয়নি, জানো তো। তো আর একটু যখন বড় বড় হবে সেগুলো মিষ্টি হবে। তো দেখো এই কয়েকটা পেরেছিল। তো যাই হোক, দেখো এদিকে আমি জামরুলগুলো খাচ্ছি, এখনও অপেক্ষা করছি কখন আমাদের এখানে আসবে। তো অপেক্ষা করতে করতে তো ওনারা চলে এসছে। তো দেখো ওনাদেরকে হলুদ জলটা দিয়ে পাটা ধুইয়ে দিলাম। আর যেহেতু আমার না নতুন গামছা ছিল না বলে আমার গায়ে যে গামছাটা ছিল ওটা সকালবেলা সার্ফ দিয়ে কেচে দিয়েছিলাম, এক্ষুনি আনলাম। তো এনে দেখো ওই গামছা দিয়ে ঠাকুরমশাইয়ের পা ধুইয়ে দিলাম। আর 200 গ্রাম মতন বাতাসে এনেছিলাম, সেগুলো দেখো হরিণর দেবো। তো ওনারা দেখো গান করছে, আর আমাদের গ্রামের অনেকে সবাই গিয়েছে, জানো তো, আরও অনেকে বাড়ি চলে গিয়েছে এই রোদের সময়, কিন্তু আমি কোনো দিন যাইনি। কি বলো তো, আমি অতটা গ্রাম ঘুরে ঘুরে এভাবে রোদের মধ্যে হাঁটতে পারবো না, কিন্তু এইগুলো মানে যারা যাচ্ছে তাদের কত আনন্দ হচ্ছে বলো তো, কিন্তু আমরা আফসোস করি যেতে পারি না বলে। তো যাই হোক, দেখো এদিকে কয়েকটা বাতাসা আমাকে দিয়ে দিল হরিণর দেওয়ার পরে। তো এই বাতাসাগুলো না আবার দেখো কয়েকটা বাচ্চারা চাইছিল বলে তো সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম, জানো তো। তো আর দুটো না তিনটে বাতাসা রয়েছে, সেগুলো আমরা বাড়িতে খেয়ে নেবো। তো এখন দেখো মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম, প্রায় অনেক সময় লেগেছে, জানো তো, প্রেশার কুকারে নয় হাঁড়ির মধ্যে সিদ্ধ করেছিলাম। আর এখন দেখো ওই 7টা বাজে, কিন্তু মটরটা বসিয়েছিলাম একদম বিকেলবেলা। এখন দেখো আলুগুলোকে আমি একটু তেলে দিয়ে ভেজে নেব, নিয়ে তারপরে ঘুগনিটা বসিয়ে দেবো। তো ওদিকে ঘুগনিটা বসিয়ে দিয়ে রাজস্বী সোনাকে একটু সাজুগুজু করে দিচ্ছি, যাতে ও একটু বেরিয়ে আসতে পারে। তো দেখো এই ব্যাগটা ওর ভীষণ পছন্দ হয়েছে, আমার কাছে 100 টাকা ছিল, দেখো ওকে আমি 100 টাকাটা দিয়ে দিলাম। তো ও এটা নিয়ে চলে যাচ্ছে। তো আজকে জানো তো আমার শরীরটা খারাপ, তো এর জন্য না আমি বাইরে ঘুরতেও বেরোইনি, কিন্তু আমাদের গ্রামের সবাই অনেক অনেক আনন্দ করেছিল। তো আমি চাই আমার রাজস্বী সোনাও মন খুলে বাঁচুক, মন খুলে আনন্দ করুক। কিন্তু জানো তো ও কিন্তু আবার এইগুলো পছন্দ করে না, মেলার মধ্যে ভিড়, তারপরে অনেক চিৎকার আওয়াজ, মাইকের আওয়াজ, এগুলো কিন্তু ও একদম সহ্য করতে পারে না। তো যদিও জোর করে বাইরে বের করে নিয়ে যায়, তো কখন বাড়ি আসবে এটাই ভাবে। তো রাজস্বীর বাবার সাথে ওর চলে গিয়েছিল, আর আমাকে না দোকানের দায়িত্বে রেখে দিয়ে গিয়েছিল, যাতে আমি দোকানটা মানে বসে থাকতে পারি। আর আমার না মানে কি বলো তো, আমার আনন্দ, আমার হাসি খুশি এরা একদম সহ্য করতে পারে না। আমি আগে কত ঘুরতাম মাদের বাড়ি যখন ছিল, কিন্তু এই আনন্দটা মাটি হয়ে গিয়েছে শুধুমাত্র আমার স্বামীর জন্য। ও এখানে সেখানে ঘুরতে পছন্দ করে না বলে ওর মতন আমাকেও বানিয়ে রেখেছে। আমি যদি কোনো ঘুরতে যাওয়ার কথা বলি, আমাকে নানান রকম উল্টোপাল্টা ভাষা শুনিয়ে দেয়, শুধু মানে বলবে যে তুই চোরা খেতে ভালোবাসিস, তুই সেখানে যা। কিন্তু দেখ এই হরিনামটা আমি মিস করে গিয়েছি। আমার কিন্তু এইসব কথা শুনে অনেক মনে কষ্ট হয়, জানো তো। তো আমি চাই না আমার এই কষ্টটা আমার মেয়ে ভোগ করুক। তো তবে এই চিন্তাটাই থাকি যে আমার ভাগ্যের মতন যেন না আমার মেয়ের ভাগ্যটাও জুড়ে যায়। আমার স্বামী কি বলো তো, আমার সংসার, মেয়েদের কাজ কি, সংসার সামলানো, বাচ্চাকে ভালোভাবে মানুষ করা, সারাদিন সংসারের চাপে আমি নিজেকেও ঠিক মতন যত্ন রাখতে পারি না, জানো তো। মাথার চুলটা মানে আঁচড়ানোরও সময় পায় না। আমার রাজস্বী সোনাকে পড়তেও বসাতে পারি না, শুধুমাত্র এই স্বামীর জন্য। ও যদি ঠিক মতো রোজগার করতে পারত, যদি ও ঠিক মতন অন্য ছেলেদের মতো যদি সংসার খরচের দায়িত্বটা সমস্ত কিছু ও রাখতো, তাহলে এতটা কষ্ট ভোগ আমাকে করতে হতো না, জানো তো। আমার সাধ্য মতো না, আমি অনেক পরিশ্রম করি, মানে ছেলেদের কাজটা আমি ওকে অনেক হাতে হাতে সাহায্য করে দিই, জানো তো। আমি কি বলবো, দিন শেষে আমার প্রচুর কষ্ট হয়, জানো তো। সেই কষ্টের কথা আমি কাউকে বলতে পারি না, নিজের স্বামীকেও পর্যন্ত না। তো দেখো রাজস্বীকে পয়সা দিয়েছিলাম, রাজস্বী দেখো ওখানে গিয়ে মেলার মধ্যে
ওই যে পকোড়াগুলো খেতে ভালোবাসে, ও দুটো খেয়েছিল, ওর বাবা খেয়েছিল। তো বাড়ি আসার সময় আমার জন্য একটা এগরোল নিয়ে এসেছিলো, সেই এগরোলটা আমি খেলাম। তো তারপর দেখো রাজস্বী সোনার জন্য মালসা দিয়েছিল, মানে এটা ঠাকুরের ভোগ, মহাপ্রভুর ভোগ। সেই ভোগটা এতটা তো খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তো যতটা লাগবে ততটা রেখে আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়ে আসবো মাদের জন্য। তো মা শাশুড়ি মা যেহেতু আসেনি, তো যদি ফ্রিজে রাখলে ভালো থাকে, দেখবো চেষ্টা করে রেখে। এই ভোগ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে জানো তো। তো এতটা ভোগ তো খাওয়া যাবে না, তো দেখো অর্ধেক রেখে দেবো, মাদেরকেও দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।